আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা বেশ কিছু ইনফরমেটিভ টপিক নিয়ে কথা বলবো। অর্থাৎ ওয়ার্ল্ডের যে সকল কোম্পানি টেকনোলজিক্যাল ফিল্ডে আসলে রাজত্ব করছে বা টেক জায়ান্ট বলতে আমরা যে সকল প্রতিষ্ঠানকে বুঝি, সেই প্রতিষ্ঠানের আদ্যোপান্ত নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো যেই কোম্পানিগুলোর নামগুলো আসলে টেক জায়ান্ট বললে শুরুতেই মাথায় আসে, অর্থাৎ ওয়ার্ল্ডের যেই কমিউনিকেশন বা টেকনোলজিক্যাল ফিল্ড রয়েছে, এগুলোকে যে কোম্পানিগুলো ডমিনেট করছে সেই কোম্পানির ইনফরমেশনগুলো আমরা একটু জানার চেষ্টা করবো। কেননা এই ধরনের ইনফরমেটিভ যে টপিকগুলো রয়েছে এগুলো বিসিএস এর জন্য আসলে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ এই ধরনের বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে তাদের প্রতিষ্ঠাতাকে, সদর দপ্তর কোথায়, বা এটার প্রতিষ্ঠা সাল কবে, এটার আবির্ভাব সম্পর্কিত ছোটখাটো বিষয় কিন্তু এই ধরনের আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তো যাই হোক, তো আমরা যদি টেক জায়ান্টের কথা বলতে যাই তাহলে বেশ কিছু কোম্পানির নাম কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আমরা যদি শুরুতে এই স্ক্রিনের দিকে তাকাই, যে বেশ কয়েকটা কোম্পানির নাম আমরা দেখতে পাচ্ছি যেগুলো আমাদের সবার নিকটই কম বেশি খুবই কমন। অর্থাৎ অ্যাপল, মাইক্রোসফট, গুগল, ফেসবুক, মানে আমরা লিস্টে যে নামগুলো দেখতে পাচ্ছি, ইনস্টাগ্রাম, ইন্টেল, স্যামসাং, লিঙ্কডইন, টুইটার, সিসকো, হুয়াওয়ে, এর মধ্যে বেশিরভাগ নামই কিন্তু আমাদের কাছে খুব বেশি বেশি পপুলার। তো এই কোম্পানিগুলো আসলে কি কি বিষয় নিয়ে কাজ করে, বা যদি আমাদের কয়েকটা অজানা থেকে থাকে এই ভিডিও থেকে আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তো এই কোম্পানিগুলো ছোটখাটো মানে অল্প বিস্তর আমরা ইন্ট্রো দিব এবং এটার প্রতিষ্ঠা সাল কবে এই জিনিসগুলো আমরা সামনে একটু দেখার চেষ্টা করব। ফার্স্টেই আমি যে কোম্পানি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাপল। আসলে এখনকার সময় অ্যাপল খুবই জনপ্রিয় একটা কোম্পানি, আমরা সবাই জানি। স্পেশালি হচ্ছে গিয়ে এই কোম্পানিটা আসলে ফোনের জন্য বিখ্যাত, যদিও এটা শুরুটা হয়েছিল এদের কিন্তু কম্পিউটার বা ল্যাপটপের এই ধরনের যেই যন্ত্রাংশগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে। অ্যাপলের ফুল ফর্মটা ফার্স্ট যদি আমরা দেখে নিই, এটা আসলে কি অ্যাপল ইনকর্পোরেটেড। এর কোম্পানির নেম হচ্ছে অ্যাপল ইনকর্পোরেটেড। এটা আসলে একটা আমেরিকান মাল্টিন্যাশনাল কোম্পানি যেটা মেইনলি কম্পিউটার সফটওয়্যার, অনলাইন সেবা এ ধরনের ডেভেলপমেন্ট দিয়ে থাকে, সার্ভিস দিয়ে থাকে। এটা 1976 সালে স্টিভ জবস, আমরা স্টিভ জবসের নাম সবাই জানি, বাট তার সাথে যেই সঙ্গীরা ছিলেন তার একজন হলেন স্টিভ ওজনিয়াক ও রোনাল্ড ওয়েন ওজনিয়াক। এই তিনজনে মিলে আসলে একটা কম্পিউটার ডেভেলপমেন্ট শুরু করেন, বা কম্পিউটার প্রতিষ্ঠান হিসেবে তাদের যাত্রা শুরু হয়। তারপরে 1977 সালে দ্য অ্যাপল ইনকর্পোরেটেড বা অ্যাপল কম্পিউটার ইনক নামে এটা পরিচিতি লাভ করে 1977 সালে। অর্থাৎ অ্যাপলের কোম্পানিটার জার্নি শুরু হয় হচ্ছে 1977 সালে। অ্যাপলের কম্পিটিটর বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কি আমাদের মাইক্রোসফট। অর্থাৎ মাইক্রোসফট কোম্পানির নাম আমরা সবাই খুবই ভালোভাবে জেনে থাকি, কারণ আমরা যে কম্পিউটার ব্যবহার করে থাকি এটার যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা সেটা আসলে মাইক্রোসফটের। অর্থাৎ মাইক্রোসফট কর্পোরেশন হচ্ছে এটার যে ফুল ফর্ম সেটা। এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি এবং এর যে মাইক্রোসফটের যে হেডকোয়ার্টার সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের রেডমন্ড, ওয়াশিংটনে। আর মাইক্রোসফট আসলে বিভিন্ন ধরনের সার্ভিস গ্রাহকদেরকে দিয়ে থাকে। অর্থাৎ এর অসংখ্য সার্ভিস রয়েছে, যেমন এটা সফটওয়্যার ডেভেলপ করে, তারপরে ইলেকট্রনিক পণ্য ডেভেলপ করে। তবে সবচেয়ে যে পপুলার মাইক্রোসফটের প্রোডাক্ট সেটা হচ্ছে উইন্ডোজ বা আমাদের যে অপারেটিং সিস্টেম, উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা এটা হচ্ছে মাইক্রোসফটের সবচেয়ে পপুলার পণ্য, এবং এটার মাধ্যমে কিন্তু আসলে মাইক্রোসফট ওয়ার্ল্ড সবচেয়ে যে পপুলারিটি অর্জন করেছিল সেটা। এছাড়াও ইন্টারনেট এক্সপ্লোরার, এজ, ওয়েব ব্রাউজার, এ ধরনের বিভিন্ন অ্যাপ্লিকেশন কিন্তু মাইক্রোসফট ডেভেলপ করে। ইভেন মোবাইল ফোনের যে অপারেটিং সিস্টেম সেটাও কিন্তু মাইক্রোসফট ওই মার্কেটও বেশ কিছু বড় অংশ দখল করার চেষ্টা করেছে। তো মাইক্রোসফট আসলে 4 এপ্রিল 1975 সালে বিল গেটস এবং তার সাথে ছিলেন পল অ্যালেন, তারা দুজন মিলে আসলে এই বেসিক ইন্টারপ্রেটার নির্মাণ ও বিক্রির মাধ্যমে মাইক্রোসফটের প্রতিষ্ঠা করেন। তো বেসিক ইন্টারপ্রেটার হচ্ছে আসলে এক ধরনের ক্যালকুলেটিং ডিভাইস ছিল। আর তারা দুজন মিলে শুরুতে, অর্থাৎ কম্পিউটার ওয়ার্ডটা আসলে কি গণনাকারী যন্ত্র, সো ওই থিমটা থেকে আসলে কিন্তু মাইক্রোসফটের প্রতিষ্ঠা হয়েছিল। মাইক্রোসফট কিন্তু ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট টেক জায়ান্ট বলা যেতে পারে। নেক্সট আমরা যে কোম্পানি নিয়ে কথা বলবো সেটা আসলে বলার অপেক্ষা রাখে না যে আমাদের দৈনন্দিন জীবনে আসলে এর প্রয়োজনীয়তা অপরিসীম। কারণ আমরা শুধুমাত্র নামটা দেখলে আমরা বুঝে যাচ্ছি যে গুগল আসলে আমাদের সকল কোশ্চেনের অ্যান্সার দিয়ে থাকে। এই জন্য বলছিলাম যে গুগল আসলে আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয় একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। তো গুগল আসলে কি?
গুগল আমরা এমনি আমাদের মাথায় যেটা গুগল শুনলে চলে আসে সেটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। অর্থাৎ গুগলে আমরা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন বা যে কোনো ধরনের ওয়েব অ্যাড্রেস বা আমাদের যে কোনো ধরনের কোয়েরি আমরা গুগল থেকে সার্চ করি। তো গুগল আসলে কি, এটা আসলে একটা এই কোম্পানির ফুল ফর্ম হচ্ছে গুগল LLC বা গুগল লিমিটেড লায়াবিলিটি কোম্পানি। এটা একটা ইন্টারনেট ভিত্তিক সেবা ও পণ্য দিয়ে থাকে এবং এটা ইউএস মাল্টিন্যাশনাল কোম্পানি। গুগলের শুরুটা হয়েছিল আসলে 1998 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির পিএইচডি ছাত্র ল্যারি পেজ ও সের্গেই ব্রিন এই দুজন মিলে আসলে গুগলের নির্মাণ করেন 1998 সালে 4 সেপ্টেম্বর, এবং তখন থেকে তারা আসলে একটা প্রাইভেট কোম্পানি হিসেবে অন্তর্ভুক্ত হয়। তো গুগলের প্রধান যেই সেবাটা রয়েছে সেটা আমরা অবশ্যই জানি যে সার্চ ইঞ্জিন হিসেবে গুগলের সবচেয়ে প্রধান যেই সার্ভিসটা দিয়ে থাকে। তো এর বাইরেও আসলে গুগল কিন্তু আমাদের অসংখ্য সার্ভিস দিয়ে থাকে। তো আমরা যদি এই চার্টটা একটু খেয়াল করি তাহলে আমরা দেখবো যে আসলে অসংখ্য সার্ভিস গুগল আমাদের দিয়ে থাকে, যেমন গুগল ডক, শিট, স্লাইড বা অনলাইনে আমরা যে ডকুমেন্ট বা মাইক্রোসফট ওয়ার্ডের অনলাইন ভার্সন যদি আমরা ইউজ করে থাকি ওই সার্ভিস কিন্তু গুগলের মাধ্যমে আমরা পেয়ে থাকি। তারপর জিমেইল বা ইমেইলের একটা ভার্সন জিমেইল, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার। অর্থাৎ আমরা যে ইমেইল সার্ভিসটা গুগলের কাছ থেকে পেয়ে থাকি সেটা হচ্ছে জিমেইল। তারপর হচ্ছে গুগল ক্যালেন্ডার, অর্থাৎ আমাদের যে কোনো ধরনের রুটিন কার্যক্রম আমরা যখন জিমেইলে সেভ করে রাখি এটা কিন্তু গুগল ক্যালেন্ডার আমাদেরকে বারবার রিমাইন্ড করে দেয়। তারপর ক্লাউড স্টোরেজ, এটা কিন্তু খুবই একটা পপুলার সার্ভিস। অর্থাৎ ইন্টারনেটে আমাদের যাবতীয় যে ইনফরমেশন গুলো রয়েছে এটা সেভ করার যে প্রক্রিয়াটা আমরা যেখানে সেভ করে রাখি এই ক্লাউড ডিভাইসটা কিন্তু হচ্ছে আমার গুগল ড্রাইভ। এরপর ফেসবুক যেরকম একটা সোশ্যাল প্ল্যাটফর্ম এরকম কিন্তু রয়েছে গুগল প্লাস। গুগলের যে সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম সেটা হচ্ছে গুগল প্লাস। ওখানেও কিন্তু মানুষজন একটা প্রোফাইল তৈরি করে ওখানে নিজেদের ছবি আপলোড করে একজন আরেকজনকে মেসেজ দিতে পারে। আমার কথা গুগলের যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটা সেটা হচ্ছে গুগল প্লাস। এরপরে হচ্ছে ইনফরমেশন বা চ্যাটের জন্য হচ্ছে হ্যাং আউট, ডুও, গুগল এলো এই ধরনের বিভিন্ন ইনফরমেশন বা এই ধরনের বিভিন্ন সার্ভিস কিন্তু গুগল দিয়ে থাকে। এছাড়াও গুগল ম্যাপস কিন্তু খুবই পপুলার। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ক্ষেত্রে অনেক সময় অ্যাড্রেস আমরা জানি, সেক্ষেত্রে কিন্তু গুগল ম্যাপ খুবই পপুলার একটা সার্ভিস। এছাড়া রয়েছে ভিডিও শেয়ারিং যেটা ইউটিউব, তারপর হচ্ছে গুগল ক্লিপ, এডিটিং এর জন্য হচ্ছে গুগল ফটোস, সেটা হচ্ছে গুগল ট্রান্সলেটর। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সার্ভিস। অর্থাৎ যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সফর্ম করার জন্য কিন্তু এই গুগল ট্রান্সলেটরটা ইউজ হয়। তো মোটামুটি বিভিন্ন সার্ভিসের আসলে ওয়াইড রেঞ্জ দেখে বোঝা যাচ্ছে যে গুগল আসলে আমাদের দৈনন্দিন জীবনে অসংখ্য সার্ভিস প্রদান করে থাকে এবং আনডাউটেডলি গুগল টেক জায়ান্টস এর মধ্যে রিমার্কেবল একটা কোম্পানি। আর পরবর্তী আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা ফেসবুক। আমরা আসলে নাম শুনলেই বুঝতে পারছি যে ফেসবুক ছাড়া আমাদের কাইন্ড অফ ডে টু ডে অ্যাক্টিভিটি অলমোস্ট মনে হয় যে কোনো একটা কিছু নাই। তো ফেসবুকটা আসলে প্রতিষ্ঠা হয় 2004 সালে। এটা আসলে একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। এটা নিয়ে খুব বেশি কথা বলার আসলে প্রয়োজনীয়তা নাই, কারণ সবাই আসলে ফেসবুক সম্পর্কে ওয়াকে ভালো রয়েছে। তো কমনলি যিনি মার্ক জাকারবার্গ বা ফেসবুকের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি পরিচিত। তবে শুরুর ক্ষেত্রে তার সাথে আরো কয়েকজন হার্ভার্ডের পড়াশোনা করার সময় তার আরো কয়েকজন ফ্রেন্ড মিলে আসলে তারা এই ফেসবুকটা প্রতিষ্ঠা করেছিলেন। তো প্রতিষ্ঠাকালীন মেম্বার হিসেবে আরো যে কয়েকজন রয়েছেন তারা হচ্ছে এডওয়ার্ডো সাবরিন, ডাস্টিন মাস্কোভিটস আর ক্রিস হিউজ। এই তিনজনই মিলে আসলে একটা যৌথ উদ্যোগের মাধ্যমে ফেসবুক প্রতিষ্ঠা করেছিলেন। তো যদিও মার্ক জাকারবার্গকে আসলে ফেসবুকের প্রধান যে ফাউন্ডার হিসেবে গণ্য করা হয়। ফেসবুকের প্রতিষ্ঠা ছিল 2004 সালে 4 ফেব্রুয়ারিতে। খুবই ভাইটাল একটা ইনফরমেশন। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো এটা হয়তো অন্য কোম্পানিগুলোর মতো অত বেশি ওয়াইডলি পপুলার না, বা ওয়াইডলি হেল্প না, বাট যারা আসলে টেকনোলজিক্যাল জিনিসপত্র নিয়ে কাজ করেন তারা হয়তো তাদের সকলের নিকট আইবিএম হচ্ছে খুবই জনপ্রিয় এবং একটা বহুল প্রচারিত বড় একটা কোম্পানি। আইবিএম আসলে কি? আইবিএম হচ্ছে কি ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশন। অর্থাৎ এইটার নাম শুনে বোঝা যাচ্ছে এটা আসলে বিভিন্ন ধরনের মেশিন বা মেকানিক্যাল যে ডিভাইস গুলো রয়েছে সেটা সাপ্লাই দিয়ে থাকে। এটা একটা ইউএস মাল্টিন্যাশনাল কোম্পানি এবং এটা হিউজ 170টারও বেশি দেশে তাদের কার্যক্রম রয়েছে এবং এর সদর দপ্তর রয়েছে নিউ ইয়র্ক, ইউএসএ তে। 1911 সালে কম্পিউটিং ট্যাবলেটিং রেকর্ডিং কোম্পানি হিসেবে এটা যাত্রা শুরু করে এবং 1924 সালে এর নাম দেওয়া হয় ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস বা আইবিএম।
আইবিএম আসলে অসংখ্য সার্ভিস মানে মেকানিক্যাল সার্ভিস প্রোভাইড করে থাকে। এর মধ্যে একটা রয়েছে এটিএম মেশিন বা অটোমেটেড টেলার মেশিন, যেটাকে বলে আমরা, যেটা থেকে আসলে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে থাকি। তো এই অটোমেটেড টেলার মেশিনটা কিন্তু আসলে আইবিএম এর একটা উদ্ভাবন। এছাড়া ফ্লপি ডিস্ক, এখন কম্পিউটার আসলে ফ্লপি ডিস্কের ব্যবহার নাই, বাট শুরুর দিকে যে কম্পিউটারগুলো রয়েছিল সেখানে কিন্তু ফ্লপি ডিস্ক খুবই একটা ভাইটাল পার্ট ছিল। তারপর হার্ড ডিস্ক ড্রাইভ, তারপর ম্যাগনেটিক স্ট্রিপ কার্ড, রিলেশনাল ডাটাবেস, এসকিউএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপর ইউপিসি বারকোড, এই ধরনের অসংখ্য সার্ভিস কিন্তু আইবিএম দিয়ে থাকে। তো 1960-70 দশকে আইবিএম এর যে মেইন ফ্রেম কম্পিউটার ছিল, ওটা কিন্তু হচ্ছে কম্পিউটিং এর সবচেয়ে স্ট্রংগেস্ট প্ল্যাটফর্ম ছিল। বা আইবিএম বা মেইন ফ্রেম কম্পিউটার হয়তো আমরা পরিচিত থাকবো কম্পিউটার সেগমেন্ট থেকে, যে এটা ছিল কি শুরুর দিকে যে কম্পিউটারটা, সেগুলো ছিল আইবিএম এর মেইন ফ্রেম যে কম্পিউটারগুলো। তো এই ধরনের আসলে অসংখ্য সার্ভিস আইবিএম এর রয়েছে। আইবিএম আসলে একটা মানে উল্লেখযোগ্য মানে টেকনোলজিক্যাল জায়ান্ট। ইনস্টাগ্রাম আসলে ফেসবুকের মতোই একটা সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম। তো আসলে ইনস্টাগ্রাম আসলে ফেসবুকের সাথে এখন মার্জই হয়ে গেছে। যাই হোক, তো ইনস্টাগ্রামের শুরুটা হয় 2010 সালে। ইনস্টাগ্রাম ফেসবুকের মতোই জাস্ট ফটো শেয়ার করে, মানুষ তাদের স্টোরি শেয়ার করে একজন আরেকজনের সাথে, এবং এর একটা স্পেশালিটি হচ্ছে যে 15 সেকেন্ডসের মতো ভিডিও আপলোড করা যায়। এটা মূল উদ্ভাবক হচ্ছে কেভিন সাইস্ট্রম, মাইক ক্রিঞ্জার, এই দুজন। আর এর ডেভেলপমেন্টটা আসলে ফেসবুক করে, এবং পরে ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম আসলে মার্জ হয়ে যায়। ইন্টেল কম্পিউটার সামগ্রী নির্মাণের জন্য আসলে খুবই খুবই ভাইটাল একটা কোম্পানি। ইন্টেল কর্পোরেশন একটা আমেরিকান কোম্পানি, এবং মানে শুধুমাত্র যদি ইনকামের উপর ডিপেন্ড করা হয় তাহলে যে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর চিপ ডেভেলপার কোম্পানি। অর্থাৎ সেমিকন্ডাক্টর চিপ বলতে আসলে কি বোঝায়, অর্থাৎ যে ধরনের ডিভাইস বা চিপগুলো দিয়ে আসলে আমাদের কম্পিউটিং ডিভাইসগুলো তৈরি করা হয়, এই ধরনের যে সেমিকন্ডাক্টর চিপগুলো রয়েছে, এটা আসলে ইন্টেল ডেভেলপমেন্ট করে। অর্থাৎ মাইক্রো প্রসেসর যেটাকে বলা হয়, x86 সিরিজের আবিষ্কারক হচ্ছে ইন্টেল। এছাড়াও আমাদের পার্সোনাল কম্পিউটারে কিন্তু আমরা ইন্টেলের অসংখ্য আমাদের যেই প্রোডাক্ট আমরা ব্যবহার করে থাকি, যেমন Core i3, Core i5, Core i7, সবই কিন্তু আসলে ইন্টেলের আবিষ্কার। যাই হোক, 1968 সালে ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক কর্পোরেশন বা ইন্টেলের আবির্ভাব হয়। এটা প্রতিষ্ঠা হয়েছিল 1968 সালের 18 জুলাই। আর ইন্টেল কম্পিউটার মেইনলি প্রসেসর তৈরি করে থাকে, তার পাশাপাশি ওরা মাদারবোর্ড, চিপসেট, নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার বা এনআইসি কন্ট্রোলার যেটাকে বলা হয়, ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি, তারপর হচ্ছে ফ্ল্যাশ মেমোরি, গ্রাফিক্স কার্ড গেমিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট, প্লাস কম্পিউটারের গ্রাফিক্স যেই মানে আউটপুট রয়েছে ওটার জন্য কিন্তু গ্রাফিক্স কার্ড খুবই ইম্পর্টেন্ট। তো এই ধরনের অসংখ্য মানে মেইনলি কম্পিউটার রিলেটেড যে ধরনের হার্ডওয়্যার গুলো রয়েছে, এই ধরনের হার্ডওয়্যারের প্রতিষ্ঠায় কিন্তু ইন্টেলকে পপুলার করেছে। মূলত ইন্টেলের যে সকল আবিষ্কার রয়েছে সবগুলো হচ্ছে কম্পিউটার রিলেটেড, কম্পিউটার হার্ডওয়্যার রিলেটেড সার্ভিস। স্যামসাং আসলে একটা বড় মাল্টিনেশনাল কোম্পানি, এবং এটা একটা সাউথ কোরিয়ান ব্যবসায়িক প্রতিষ্ঠান। তো স্যামসাং এর আসলে অসংখ্য প্রোডাক্ট রয়েছে, যদিও মূলত এখন স্যামসাং তার যে মোবাইল ফোন গুলো রয়েছে ওটার জন্য পপুলার, বাট এছাড়াও কিন্তু স্যামসাং এর অসংখ্য প্রোডাক্ট রয়েছে। স্যামসাং এর স্মার্ট বা ইলেকট্রনিক ডিভাইস কিন্তু ওয়ার্ল্ডে খুবই পপুলার। তো এরা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পণ্য সামগ্রী তৈরি করে থাকে। স্যামসাং এর টিভি, ফ্রিজ, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস কিন্তু আসলে রয়েছে। তো এর বর্তমান চেয়ারম্যান হচ্ছে ই গেউন হিপ, যিনি আসলে স্যামসাং এর কারেন্ট চেয়ারম্যান। আর স্যামসাং এর প্রতিষ্ঠাতা হচ্ছেন লি বিয়ং চল, মানে কারেন্ট যেই চেয়ারম্যান ইনি হচ্ছেন প্রতিষ্ঠাতার থার্ড সন। তো কোরিয়ার ভাষায় স্যামসাং এর অর্থ হচ্ছে 3 তারকা বা 3 স্টার। তো স্যামসাং শুরুতে যেটা বলছিলাম যে স্যামসাং আসলে আপাতত ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলারিটি অর্জন করছে তার মোবাইল ফোনের মাধ্যমে, বাট এছাড়াও কিন্তু স্যামসাং এর আসলে অনেক ধরনের ডিভাইস রয়েছে। তো এর পাশাপাশি মানে ইলেকট্রনিক পণ্যের যেই পপুলারিটি, এছাড়াও কিন্তু স্যামসাং এর শিপ বিল্ডিং এর জন্য স্যামসাং পপুলার। এছাড়াও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট স্যামসাং করে থাকে। ওয়ার্ল্ডের যেই হাইয়েস্ট দালান রয়েছে বা বুর্জ আল খলিফাও কিন্তু স্যামসাং ই নির্মাণ করেছে। তো স্যামসাং এর যে আসলে কত বড় কোম্পানি এটা আসলে আরো ক্লিয়ারলি বোঝা যায় যখন আমরা আসলে সাউথ কোরিয়ার জিডিপির দিকে তাকাবো। তো সাউথ কোরিয়ার যে টোটাল জিডিপি তার 17% কিন্তু আসলে স্যামসাং এর পার্ট। এটা দেখে আসলে বোঝাই যাচ্ছে যে স্যামসাং আসলে
ওয়ার্ল্ডে যে টেকনোলজিক্যাল বা ইলেকট্রনিক ফিল্ড রয়েছে, এটাতে স্যামসাং একটা বড় মার্কেট দখল করে রয়েছে। আর এটা আসলে যেহেতু সাউথ আমেরিকান কোম্পানি, সো স্বাভাবিকভাবেই সাউথ কোরিয়ার সবচেয়ে মার্কেটের একটা বড় উল্লেখযোগ্য শেয়ার আসলে স্যামসাং এর মধ্যে রয়েছে। হুয়াওয়ে আসলে একটা চাইনিজ কোম্পানি, সারা বিশ্ব মানে পৃথিবী জুড়ে এর ব্যবসা রয়েছে। এরা মেইনলি আমাদের যে কমিউনিকেটিং ডিভাইসগুলো রয়েছে, যে বিভিন্ন ধরনের সার্ভার, তারপর হচ্ছে রাউটার, এই ধরনের ডিভাইসগুলো কিন্তু আসলে হুয়াওয়ে ওয়ার্ল্ডে প্রোভাইড করে থাকে। তো এই হুয়াওয়ে এই কোম্পানিটা আসলে 1987 সালে প্রতিষ্ঠা হয় এবং এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেন হচ্ছে রেন জেংফি, তিনি হচ্ছেন হুয়াওয়ের প্রতিষ্ঠাতা। তো হুয়াওয়ের ওয়ার্ল্ডে মানে অপ্রতিদ্বন্দ্বী বলা চলে, স্পেশালি যখন তাদের এই রাউটিং বা কমিউনিকেটিং ডিভাইসগুলো বাজারে নিয়ে এসেছিল। তো এরপরেও ধীরে ধীরে মার্কেটের প্রসার ঘটেছে এবং কম্পিটিশনও তৈরি হয়েছে, বাট এই ধরনের কমিউনিকেটিং ডিভাইসগুলোর ক্ষেত্রে কিন্তু হুয়াওয়ের মার্কেট আসলে ওয়ার্ল্ডের বলা যেতে পারে সবচেয়ে পপুলার মার্কেট আসলে। এছাড়াও হুয়াওয়ে কিন্তু কারেন্টলি না, অনেকদিন ধরে আসলে তারা এর পাশাপাশি মোবাইল ফোন প্লাস অন্যান্য স্মার্ট যে ইলেকট্রিক্যাল ডিভাইস রয়েছে ওগুলোও হুয়াওয়ে তৈরি করা শুরু করেছিল। তো হুয়াওয়ে যে ধরনের ডিভাইস তৈরি করেছে, সিসকো কিন্তু তার আসলে একটা কম্পিটিটরই বলা যেতে পারে। সিসকো একটা আমেরিকান কোম্পানি এবং ওরা আসলে যে নেটওয়ার্কিং এর জন্য যে প্রয়োজনীয় যন্ত্রাংশ রয়েছে, এগুলা নকশা তৈরি করা, প্রস্তুতকরণ, বিক্রিয়করণ, এটা সিসকো করে থাকে। তো সিসকো প্রতিষ্ঠা হয় আসলে 1984 সালে। সিসকো সিস্টেমস লিওনার্ড বসাক প্রতিষ্ঠা করেছিলেন, মানে সিসকোর যে প্রতিষ্ঠাতা ইনি হচ্ছেন লিওনার্ড বসাক, 1984 সালে প্রতিষ্ঠা করেন এবং এর যে শেয়ার তা হচ্ছে গিয়ে ডো জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজে মানে এভারেজ যুক্ত হয় 2009 সালের জুনের 9 তারিখে। আর সিসকোর যেটা বলছিলাম যে মেইনলি যে প্রোডাক্টগুলো সেগুলো হচ্ছে নেটওয়ার্কিং যে ইকুইপমেন্টগুলো রয়েছে, রাউটার, হাব, সুইচ, এই ধরনের যত নেটওয়ার্কিং ডিভাইস রয়েছে তার সবগুলোই কিন্তু আসলে সিসকো মানে যত ধরনের নেটওয়ার্কিং ডিভাইস রয়েছে সিসকো আসলে সবগুলো ম্যানুফ্যাকচার করে থাকে এবং ওয়ার্ল্ডে সাপ্লাই করে থাকে। লিঙ্কডইনও আসলে একটা সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, তবে এটার পার্থক্যটা হচ্ছে এটা মেইনলি জব যারা খুঁজছে তাদের জন্য খুব বেশি পপুলার। অর্থাৎ লিঙ্কডইনও এক ধরনের সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস, বাট এটা মেইনলি হচ্ছে কি যারা মানে এটা মূলত প্রফেশনাল ফর্ম, অর্থাৎ মানুষজন এখানে তাদের প্রোফাইলটা তৈরি করে মেইনলি যারা চাকরি খুঁজছেন, অর্থাৎ প্রতিষ্ঠানের একটা আইডি থাকে এবং প্রতিষ্ঠান এখানে তাদের বিজ্ঞাপন দিয়ে থাকে এবং যারা চাকরি প্রার্থী তারাও তাদের প্রোফাইলের মাধ্যমে আসলে এই কমিউনিকেশন গুলো করে থাকে। তো এই ওয়েবসাইটটা 2002 সালে প্রতিষ্ঠিত হয় এবং 2003 সালে আসলে আনুষ্ঠানিকভাবে চালু হয়। তো যে এটা মেইনলি পেশাজীবীরা ব্যবহার করে থাকে। অনেক সময় চাকরি পাওয়ার পরেও নিজের যেই পোর্টফোলিওটা রয়েছে এটা ডেভেলপ করার জন্য কিন্তু লিঙ্কডইন একটা ভালো ওয়েবসাইট হিসেবে কাজ করে এবং এই পুরোটাই হচ্ছে একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। লিঙ্কডইন 2003 সালে আসলে প্রতিষ্ঠিত হয় এবং এটার সদর দপ্তর হচ্ছে কি ক্যালিফোর্নিয়াতে। ফেসবুক, ইনস্টাগ্রামের মতো আরেকটা পপুলার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হচ্ছে টুইটার এবং টুইটার আসলে একটা সর্বোচ্চ 280 যে অক্ষরের একটা মেসেজ বা টুইট করা যায় এবং এই টুইটটা করার মাধ্যমে অন্যান্য যারা ফলোয়ার থাকে তারা এই মেসেজটা দেখতে পায়। তো এটা আসলে এক ধরনের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এবং ওয়ার্ল্ডে খুব বেশি পপুলার, যদিও আমাদের দেশে খুব বেশি এর পপুলারিটি না থাকলেও মানে বিশ্বের বড় বড় যারা সেলিব্রিটিরা রয়েছেন তারা কিন্তু এই টুইটার খুব বেশি পরিমাণে ব্যবহার করে থাকেন এবং তাদের মানে জনপ্রিয়তার একটা মাধ্যম কিন্তু টুইটারের ফলোয়ার থেকে ক্যালকুলেট করা হয়, অর্থাৎ যার ফলোয়ার সংখ্যা বেশি তার পপুলারিটি তত বেশি, এভাবে কিন্তু জিনিসটাকে ধরা হয়। তো যাই হোক 2006 সালে আসলে মার্চের দিকে টুইটারের যাত্রা শুরু হয়েছিল আনুষ্ঠানিকভাবে এবং 2006 জুলাই মাসে জ্যাক ডার্সি এরকম মানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। আর ওয়ার্ল্ড ওয়াইড আসলে এর পপুলারিটি ধীরে ধীরে বাড়তেই থাকে এবং ফেসবুকের পরেই কিন্তু ওয়ার্ল্ডের যে সেকেন্ড লার্জেস্ট সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এটা কিন্তু টুইটার। মানে আমাদের দেশে যদিও ফেসবুক, ইনস্টাগ্রামই বেশি পপুলার, বাট ইনস্টাগ্রাম বা অন্যান্য যে সকল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট রয়েছে তার চেয়ে কিন্তু টুইটার মানে খুবই বেশি পপুলার ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ ওয়ার্ল্ডের সেকেন্ড মানে লার্জেস্ট সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হচ্ছে টুইটার। এতক্ষণ আমরা যে কথা বলছিলাম হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের যে টেক জায়ান্ট গুলো রয়েছে, অর্থাৎ ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানিগুলো তাদের নিয়ে তাদের কি ধরনের কাজকর্ম করে থাকে এবং কি ধরনের সার্ভিস তারা প্রোভাইড করে থাকে। এখন আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা আগের টপিকটা থেকে একটু ডিফারেন্ট, বাট একটু
ডিফারেন্ট হলেও আমাদের বিসিএস এর প্রিভিয়াস এর কোয়েশ্চেনে আসলে যে প্যাটার্ন ফলো করে তা থেকে বোঝা যায় আসলে ফিউচারে আমাদের রোবোটিক্স থেকেও মানে এই অংশটুকু আসলে আমাদের কভার করার প্রয়োজন আইসিটি সেগমেন্ট থেকে। তো যাই হোক, রোবোটিক্স নর্মালি চিন্তা করলে যে কি বোঝায়, যে রোবট সংক্রান্ত, এবং সত্যিকার অর্থে তাই যে অটোমেশন, মেশিন গুলা যখন অটোমেটিক্যালি কাজ করে, এই জিনিসটাকে আসলে এই কনসেপ্টটা থেকে আসলে রোবোটিক্স এর আবির্ভাব। রোবোটিক্স আসলে কি? এটা আসলে প্রযুক্তির একটা আমাদের একটা সেকশন যেখানে আসলে রোবটের ডিজাইন, নির্মাণ, কার্যক্রম, এর অ্যাপ্লিকেশন বা প্রয়োগ এগুলো নিয়ে ডিল করে। তো সর্বপ্রথম ডিজিটাল এবং প্রোগ্রামেবল রোবট আবিষ্কার করেছেন জর্জ ডেবল নামে একজন, এবং এই জন্য তাকে রোবোটিক্স এর জনক বলা হয়ে থাকে। আর এই রোবোটিক্স টার্মটা এটা এসেছে রোবট শব্দ থেকে, যা মানে প্রবর্তিত হয়ে আসছিল 1920 সালে। ওয়ার্ডটা প্রথম প্রকাশিত হয় রোবট। এটা প্রথম আইজাক মানে এই আইজাক আসিমোভের সায়েন্স ফিকশন, যেটা মানে লায়ার যে গল্পটা, সেখানে 1941 সালে এই রোবোটিক্স টার্মটা কিন্তু ব্যবহৃত হয়েছিল। আর রোবটের যে মূল মানে অরিজিন ওয়ার্ডটা, সেটা হচ্ছে স্ল্যাভিক ওয়ার্ড। এর অর্থ মানে মূল শব্দ হচ্ছে রোবোটা, যার অর্থ হচ্ছে শ্রমিক। অর্থাৎ মানে কনসেপ্ট হচ্ছে এরকম যে আমরা শ্রমিক বা আমাদের যে অ্যাক্টিভিটি, যে কাজগুলো মানুষকে দিয়ে করতে হয়, ওটাকে আস্তে আস্তে মেশিনের উপর ডিপেন্ডেন্ট করে ফেলা। এই কনসেপ্টটা কিন্তু আসলে রোবোটিক্সের মূল মন্ত্র। অর্থাৎ আমাদের যে কাজকর্মগুলো, ওগুলো আসলে মেশিনকে দিয়ে করানো, এটাই কিন্তু আসলে রোবোটিক্সের যে থিম সেটা। যাই হোক, এই রোবোটিক্স এর জন্য আসলে খুব বেশি এটা কনসেপচুয়াল বা টেকনিক্যাল টার্ম, তো খুব বেশি ভেতরে আমাদের আসলে জানার প্রয়োজন নেই। শুধুমাত্র মানে বেসিক নলেজটা জানলে এবং এর ব্যবহারটা সম্পর্কে জানলে কিন্তু হয়ে যাবে। তো রোবোটিক্স এর ব্যবহার কিন্তু আসলে অসংখ্য। মানে রোবোটিক্স আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু অসংখ্য ব্যবহার। যেমন আমরা অনেক সময় চিন্তা করি না, বাট এগুলোও আসলে কিন্তু রোবোটিক্স এর পার্ট। যেমন যদি আমি নর্মাল চিন্তা করি, বিভিন্ন কলকারখানা বা মেশিন, কলকারখানায় যে ধরনের মেশিন রয়েছে, অটোমেটেড মেশিন, যেমন কখনো কোনো ইকুইপমেন্ট চপ করতেছে বা কোনো প্যাকেজিং ইনস্টিটিউশন, এগুলো কিন্তু আসলে রোবোটিক আর্ম হিসেবে ব্যবহার হচ্ছে। তো এই ধরনের ইনফরমেশন বা ভারী শিল্প কারখানায় কিন্তু রোবোটিক্স এর ব্যবহার হচ্ছে হিউজ। অর্থাৎ ভারী যে শিল্প কারখানায়, ওরা কিন্তু রোবোটিক্স এর ব্যবহার অসংখ্য। আর এছাড়াও আসলে রোবোটিক্স এর আরো অনেক ব্যবহার রয়েছে, যেমন ম্যানুফ্যাকচারিং কাজগুলো রয়েছে, যেমন বোমা ডিফিউজ করা। এই ধরনের বিপজ্জনক কাজে কিন্তু রোবটকে ব্যবহার করা হয়। অর্থাৎ যেখানে মানুষের জীবনের নাশের ভয় থাকে, সেখানে কিন্তু হাই এন্ডের রোবট ব্যবহার করা হয়। এছাড়া আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কাজে রোবট ব্যবহার হচ্ছে মহাকাশ গবেষণায়। কেননা যখন আবহাওয়া থাকে যেখানে মানুষের সার্ভাইভ করা ডিফিকাল্ট, ও ধরনের সিচুয়েশনে কিন্তু এই রোবট, বিভিন্ন শেপের সাইজের রোবট পাঠানো হয়, যেটা মহাকাশ গবেষণায় ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া সামরিক ক্ষেত্রে রোবট ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে রোবটের ব্যবহার কিন্তু আসলে খুবই রেভলিউশনারি, কেননা মানুষের হাত বা মানুষের মেকানিক্যালি যে ধরনের কাজ করা অনেক ডিফিকাল্ট হয়ে থাকে, সেগুলো কিন্তু রোবোটিক আর্মের মাধ্যমে অনেক ইজিলি করে ফেলা যায়। তো এই জন্য আসলে চিকিৎসা ক্ষেত্রে রোবোটিক্স এর ব্যবহার মানে খুবই রেভলিউশনারি। এছাড়া কোনো কাজ থাকে যেগুলো প্রিসাইজনেস বা মানে প্রিসিশন লেভেল খুবই হাই হতে হয়, অর্থাৎ একদম সুচারুরূপে কাজগুলো করতে হয়। তো এই ধরনের কাজে কিন্তু রোবোটিক্স এর ব্যবহার হয়ে থাকে। স্পেশালি সেমিকন্ডাক্টর ডিভাইস বা কম্পিউটার বা ইলেকট্রনিক পণ্য তৈরির সবচেয়ে মেইন যেই টেকনোলজি, সেই সেমিকন্ডাক্টর টেকনোলজি কিন্তু রোবোটিক্স এর ব্যবহার হিউজ। এরপর রয়েছে নিরাপত্তার কাজে পুলিশ বিভিন্ন ধরনের রোবট ব্যবহার করে থাকে। বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন এই রোবোটিক্স এর হেল্পটা নেওয়া হয়। আর মেইল ডেলিভারির কাজে রোবোটিক্স এর ব্যবহার রয়েছে, অর্থাৎ অসংখ্য মেইল যেখানে সার্ভিস করতে হয়, সেখানে কিন্তু রোবোটিক্স এর ব্যবহার রয়েছে। এরপর ঝুঁকিপূর্ণ কাজে রোবোটিক্স এর ব্যবহার হয়। এছাড়া ঘরোয়া কাজে, আমাদের দেশে এটা এখনো পপুলার হয়ে ওঠেনি, কিন্তু ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ, স্পেশালি জাপানে কিন্তু ঘরোয়া কাজের জন্য বিভিন্ন রোবটের ব্যবহার করা হয়। ইভেন আমরা যদি এটা চিন্তা করি যে থালা বাসন ধোয়া কিংবা তরকারি কাটা বা এই ধরনের কাজের জন্য কিন্তু রোবোটিক্স আর্ম ব্যবহার করে থাকে। এই ধরনের আর্ম গুলা কিন্তু উন্নত প্রযুক্তিওয়ালা দেশ, স্পেশালি জাপান, সাউথ কোরিয়া, তারা কিন্তু এই ধরনের রোবোটিক্স এর কাজ তাদের দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে ইনকর্পোরেট করেছে বা ব্যবহার করছে। এই জন্য আসলে রোবোটিক্স এর ব্যবহার দিনকে দিন অনেক বেড়েই চলছে আমাদের দৈনন্দিন জীবনে, এবং এর ব্যবহার আসলে সময়ের সাথে সাথে বাড়তেই থাকবে। যাই হোক, এটা ছিল রোবোটিক্স নিয়ে মোটামুটি একদম বেসিক যে কথা, যে ধরনের কথা আসলে আমাদের বিসিএস এর সাথে সম্পর্কিত। অর্থাৎ এই টপিক গুলোর মধ্যে হয়তো যদি কোনো কোয়েশ্চেন মেকার কোয়েশ্চেন করতে চায় তাহলে দিতে পারেন, অর্থাৎ রোবোটিক্স সম্পর্কিত।
খুব বেশি টেকনিক্যাল টার্ম বা রোবোটিক্সের জন্য যে আমরা মাইক্রো কন্ট্রোলার চিপ ব্যবহার করে থাকি, অর্থাৎ এই ধরনের এর ভেতরে কিন্তু খুব বেশি যাওয়ার দরকার নাই। তবে একটা জিনিস জেনে রাখা ভালো, সেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে রোবোটিক্সের আমাদের মানে বেসিক যে রোবোটিক্স সেটা কিন্তু শুরু হয়। মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে বা আরডিনো যে ডিভাইসটা রয়েছে এইটার মাধ্যমে কিন্তু মানে বিভিন্ন সেন্সরকে কাজে লাগিয়ে এই রোবোটিক্সটা কন্ট্রোল করা হয়। এখানে সেন্সরের কথা যেহেতু আসছে, বিভিন্ন ধরনের সেন্সর ইউজ করা হয় যার মাধ্যমে রোবোটিক্সের ইভলভটা হয়। যেমন যখন একটা রোবট কাজ করতে চায় বা আমাদের মানুষের যে ধরনের সেন্সর থাকে, যেমন আমাদের চোখ রয়েছে, সেই জন্য রোবোটিক্সের ক্ষেত্রে লাইট সেন্সর হিসেবে সেটা কাজ করে। চোখের হিসেবে রোবোটিক্সের ফর্মটা হচ্ছে লাইট সেন্সর। তারপর হচ্ছে আমরা কান দিয়ে আমরা শুনি, তো রোবোটিক্সের ক্ষেত্রে ওই কান হিসেবে কিন্তু কাজ করে হচ্ছে কি আমাদের কি সাউন্ড সেন্সর। আমাদের যে ত্বক চামড়া রয়েছে সেটা কিন্তু টেম্পারেচার সেন্স করতে পারে। তো রোবোটিক্সের ক্ষেত্রে সেটা হচ্ছে কি কাজ করে, সেটা টেম্পারেচার সেন্সর রয়েছে। আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে, আমাদের দেখার শক্তি বা লাইট, আমাদের কানে শোনা বা সাউন্ড, আমাদের মুখের বলা বা অডিও, এই ধরনের মানে এই ধরনের সার্ভিসগুলো কিন্তু রোবটের ক্ষেত্রে যখন আমি অ্যাপ্লাই করতে যাই, তখন কিন্তু এই ধরনের বিভিন্ন প্রকারের সেন্সর দিয়ে আসলে আমরা রোবোটিক্সের যে টেকনোলজিগুলো সেগুলো ব্যবহার করতে পারি। এছাড়া মানে ময়েশ্চার সেন্সর রয়েছে, ধরনের মানে যেই কাজে যেই সেন্সরকে প্রয়োজনীয় মানে হতে পারে, এই ধরনের সেন্সর গুলোকে কাজে লাগিয়ে কিন্তু রোবোটিক্সের আসলে মেইনলি ইভলিউশনটা হয়েছে বা রোবোটিক্সের অ্যাপ্লিকেশনটা হয়ে থাকে। এখন একটা ইম্পর্টেন্ট আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। একদম সাধারণভাবে চিন্তা করলে ক্লাউড বলতে আমরা কি বুঝি? ক্লাউড বলতে আমরা সাধারণত বুঝি আকাশে যে মেঘটা রয়েছে ওটাকে আমরা ক্লাউড বলে মানে চিহ্নিত করে থাকি। তো ক্লাউড কম্পিউটিং আসলে অনেকটা ওই ধরনের থিমটাকে কাজে লাগিয়ে, অর্থাৎ আমরা বসে বসে বিভিন্ন কাজ করব, বাট সেটার জন্য আমাদের ডিভাইসটা হবে হচ্ছে গিয়ে রিমোট, অর্থাৎ আমাদের যে সার্ভার বা আমাদের যে ইনফরমেশনটা সেভ হয়ে থাকবে রিমোট কোনো এরিয়াতে। এই কনসেপ্টটাকে আসলে ক্লাউড সার্ভার মানে ক্লাউড কম্পিউটিং এ ব্যবহার করা হয়ে থাকে। যেমন এই ক্ষেত্রে একটা বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সার্ভার, অর্থাৎ একটা বড় সার্ভার থাকে যেখানে আসলে ইনফরমেশন গুলা সেভ হয়ে থাকে বা ডেটা গুলা সেভ হয়ে থাকে, এবং এই সার্ভার গুলাতে আসলে ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্ত থেকে কানেক্টেড থাকার মাধ্যমে আমরা অ্যাক্সেস নিতে পারি। এই যে সার্ভিসটা বা এই যে টেকনোলজিটা, যে রিমোটলি সার্ভিসকে প্রোভাইড করা, এই থিমটা থেকে কিন্তু ক্লাউড কম্পিউটিং এর কনসেপ্ট রয়েছে। যদি আমরা এক্সাম্পলের দিকে তাকাই, গুগলের একটা ক্লাউড কম্পিউটিং সার্ভিস রয়েছে, সেটা কি গুগল ড্রাইভ। গুগল ড্রাইভের কথা আমরা সবাই শুনে থাকবো, বা গুগল ফটোস। এই জিনিসগুলো আসলে কি হয়, আমি আমার মোবাইলে বা আমি আমার ল্যাপটপে বসে কি করছি, আমার যে কম্পিউটারের যে ফটোস গুলো রয়েছে বা যে অডিও ক্লিপ রয়েছে বা আমার ইম্পর্টেন্ট কোনো ডেটা রয়েছে, ওগুলোকে আমি কি করি, গুগল ড্রাইভে আপলোড করে দিচ্ছি। এই গুগল ড্রাইভে আপলোড করে দেওয়ার পরে আমার কম্পিউটার যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এটার কোনো ইন্টারফারেন্সের শিকার আমি হচ্ছি না। শুধুমাত্র আমি ইমেইলে অ্যাক্সেস করার মাধ্যমে কিন্তু আমি আমার ছবিগুলোকে বা আমার ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলোকে আবার অ্যাক্সেস পাচ্ছি। তো এই ইনফরমেশনগুলো আসলে কোথায় ছিল, যেটা বলা হয়ে থাকে বা কনসেপ্ট হচ্ছে আমার এই ক্লাউডের মধ্যে আসলে সংরক্ষিত ছিল আমার এই ইনফরমেশনগুলো। তো এই ইনফরমেশনগুলো যে আমার একটা ক্লাউডের মধ্যে সংরক্ষণ হওয়ার যে প্রক্রিয়াটাকে, এই থিমটাই আসলে মানে ক্লাউড কম্পিউটিং এর বেসিস। তো আমরা যদি আরো অন্য দিকে চিন্তা করি, যেমন আমরা নেটফ্লিক্সের সাথে সবাই খুব মানে পরিচিত। নেটফ্লিক্স কি? নেটফ্লিক্স হচ্ছে একটা মানে মুভি বা টিভি সিরিজ দেখার জন্য একটা কমন প্ল্যাটফর্ম। তো এখানে কি হয়, যে কোনো ব্যক্তি তার একটা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন, এবং লগ ইন করার পর তিনি দেখেন যে অসংখ্য অপশন, অর্থাৎ তার অসংখ্য মুভি বা টিভি সিরিজ দেখার জন্য অসংখ্য অপশন। যে কোনো একটাতে ক্লিক করে কিন্তু ডাউনলোড না করেই ওই ইনফরমেশনটা ওই ভিডিওটা বা অডিওটা কিন্তু তিনি দেখতে পাচ্ছেন। তো এখানে সেই একই থিমটাকে বেস করে জিনিসটা করা হচ্ছে যে আমার মুভিটা বা আমার যে টিভি সিরিজটা বা যে কোনো একটা অডিও ভিডিও ক্লিপ আগে থেকেই সেখানে ডাউনলোড মানে সেভ করা থাকছে, এবং আমি জাস্ট এটাকে অ্যাক্সেস করার মাধ্যমে জিনিসটাকে প্লে করতে পারছি। অর্থাৎ আমার, এবং সেটা কোনো জায়গার ক্ষেত্রে রেস্ট্রিক্টেড না, অর্থাৎ ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আমি আমার যে পার্টিকুলার রিকোয়ার্ড ইনফরমেশন বা রিকোয়ার্ড টার্গেটেড যেই ক্লিপটা রয়েছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই যে
থিমটা এটাকে কাজে লাগিয়ে কিন্তু আসলে গ্লোবাল মানে ক্লাউড কম্পিউটিং সেটা ওয়ার্ল্ডে পপুলার হয়েছে। এই ক্লাউড কম্পিউটিংটা আমরা বুঝতে পারছি মূলত কি থিমটা হচ্ছে আমরা আমাদের ইনফরমেশন গুলা একটা ক্লাউডের মধ্যে সেভ হয়ে থাকতেছে। ক্লাউডটা কি সেটা হচ্ছে ইন্টারনেট ক্লাউড। তো এই জন্য অর্থাৎ কিন্তু এই জিনিসটা কিন্তু আসলে হাওয়ার মধ্যে নাই, কিছু পার্টিকুলার সার্ভার রয়েছে যে সার্ভারগুলোতে এই ইনফরমেশনগুলো সংরক্ষিত আসলে আছে, কিন্তু এই সার্ভারগুলো আমরা ওয়ার্ল্ডের যে কোনো প্রান্তে শুধুমাত্র ইন্টারনেট সংযোগ থাকলে অ্যাক্সেস করতে পারছি। তো এই যে থিমটা এটাই কিন্তু আসলে ক্লাউড কম্পিউটিং। তো ক্লাউড কম্পিউটিং এর জন্য আমাদের সার্ভার আসলে খুবই ইম্পর্টেন্ট। আমাদের সার্ভার লাগবে, আমাদের ইন্টারনেট কানেকশন লাগবে, এবং আমাদের যেই ওয়েব ব্রাউজার বা কম্পিউটারের যেই ব্রাউজার রয়েছে বা যেই পার্টিকুলার অ্যাপ্লিকেশন রয়েছে ওই অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই ধরনের সার্ভিসগুলো পেয়ে থাকি। এই যে থিমটা এটাকে আসলে আমরা ক্লাউড কম্পিউটিং বলে অভিহিত করছি। তো এই ছিল মোটামুটি আমার এই ভিডিওর যে ডিসক্রিপশনগুলো। আশা করি এই ভিডিওর মানে যে আলোচনাগুলো হলো এই আলোচনাগুলো সম্পর্কিত কোনো প্রশ্ন আসলে আমরা বিসিএস এ অ্যান্সার করতে পারবো। এবং আরেকটি জিনিস এখানে খেয়াল রাখতে হবে যে এই টপিকগুলো পড়তে গিয়ে মানে কখনো কখনো রেগুলারলি কিন্তু ইনফরমেশন আপডেট হয়। তো আপনি বা যখনই এই টপিকগুলো বা ইন্টারনেট বা আইসিটি রিলেটেড কোনো টপিক পড়তে থাকবেন তখন কিন্তু সিম্পলি আমরা গুগলের হেল্প নিয়ে নিব, বিকজ গুগলে মোটামুটি আপডেটেড ইনফরমেশন পাওয়া যায়। তো যে কোনো ইনফরমেশন যদি কখনো মনে হয় যেটা সন্দেহজনক বা এটা হয়তো চেঞ্জ হয়ে গেছে, এই ধরনের কোনো প্রক্রিয়ার অংশ যদি হতে হয় তখন আমরা কি করবো, গুগল করে এই ইনফরমেশনটা বা এই টপিকটার লেটেস্ট ইনফরমেশনটা জেনে নেওয়ার চেষ্টা করবো। তো আমি এখানে যেটা চেষ্টা করবো একটা গাইডলাইন দেওয়ার, যে কি ধরনের টপিকগুলো আমাদের জন্য কি ধরনের ইনফরমেশন গুলো আমাদের বিসিএস এর কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এটা আসলে একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা ফলো করে আমি কিন্তু আমরা সবাই কিন্তু নিজের মতো করে পড়াশোনা করার চেষ্টা করবো। এবং একটা জিনিস আমি সবসময় বলি যে অপ্রয়োজনীয় জিনিসপত্র যেন আমরা না পড়ি। যেমন ক্লাউড কম্পিউটিং অনেক ভাস্ট একটা টপিক, এর সবকিছু কিন্তু আমার জানা দরকার নাই। কি করবো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখবো, এটা কি ফলো করে আমার ফিউচারে বিসিএস এর কি ধরনের প্রশ্ন আসতে পারে এই জিনিসটা আমরা সবসময় ফলো করবো। যে কোনো একটা টপিক পড়ার সময় আমরা অবশ্যই ওই টপিকের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখবো এবং ওই টপিকের সিলেবাস গুলো আমরা দেখবো। এই দুইটা জিনিসকে যদি আমরা মেনটেন করি তখন কিন্তু আমরা টপিকের ডেপথটা বুঝতে পারবো যে এই টপিক থেকে আমার আসলে কতটুকু ইনপুট দেওয়া উচিত, এই টপিকটা আমার কতটুকু ভেতরে যাওয়া উচিত। যদি কোনো টপিক এরকম হয় যে এটা আসলে আমার ভেতরে যাওয়া খুব বেশি পসিবল হচ্ছে না, এটা খুব বেশি টেকনিক্যাল টার্ম এবং এটাতে খুব বেশি প্রশ্ন আসে না, এইভাবে কিন্তু আমার মেজার করে নিতে হবে যে আমার একটা টপিকে আমি কতটুকু ভেতরে যাবো। তাহলে যেটা হবে যে আমার এফিশিয়েন্টলি আমার টাইমের অ্যালোকেশনটা হবে। আইসিটি যেহেতু অনেকের জন্য একটু ডিফিকাল্ট টপিক হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল যে কমন যে অংশগুলো রয়েছে এগুলোকে অ্যান্সার করলে কিন্তু 9-10 পর্যন্ত, আইসিটি সেগমেন্ট যেহেতু 7 মার্ক, এখানে কিন্তু 4-5 ইভেন 6 পর্যন্ত পাওয়া সম্ভব। তো এই জন্য খুব বেশি বদার্ড না হয়ে যে পপুলার এবং কমন যে কোয়েশ্চেন গুলো রয়েছে এই কোয়েশ্চেন গুলো ফলো করা এবং স্ট্রাকচার গুলো দেখে প্রিভিয়াস এর কোয়েশ্চেন ফলো করে এবং সিলেবাসটাকে মাথায় রেখে কিন্তু আমরা সবসময় পড়ার চেষ্টা করবো। এবং অবভিয়াসলি খুব বেশি অপ্রয়োজনীয় তথ্য যেন আমরা না জানার চেষ্টা করি, বরং বেসিক যে আইডিয়াগুলো ওটা যদি আমরা মাথায় রাখি আমার মনে হয়, এবং আইসিটি রিলেটেড এবং ক্লাউড কম্পিউটিং বলেন বা টেক জায়ান্টস বলেন, এই ধরনের টপিক রিলেটেড কোয়েশ্চেন গুলো আমরা সবাই অ্যান্সার করতে পারবো। সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।